শনিবার সন্ধেবেলা ঠিক রাত ৮টা আপনার সামনে ঠোঁট কাটা ১ ঘন্টা আপনার কথা বলতে। তাহলে দাঁড়ালোটা কি? আসুন একবার রেজাল্টটা দেখে নিই। আজ ভোটের রেজাল্টের দিন ছিল, আর রেজাল্ট কেমন হলো? তৃণমূলের 4-এ 4 কি ছিল আগে একবার দেখুন। ছিল মানিকতলা তৃণমূলের, কিন্তু বাকি 3টে রায়গঞ্জ, বাগদা আর রানাঘাট দক্ষিণ বিজেপির। আর কি হলো সেটা দেখুন। 4-এ 4 হলো। কি হলো? মানিকতলা তৃণমূলের, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ তৃণমূলের। তাহলে মানিকতলা বাদে উপভোটটাই তো দল বদলের কারণে। দল বদলে ফলটাও বদলে গেল। গেরুয়া ভ্যানিশ হয়ে গেল, সবুজ আবিরের ঝড়। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। প্রশ্নটা হলো, 4 জুন লোকসভার ফল বেরোনো থেকে আজ উপনির্বাচনের ফল। মাঝের 40টা দিনে আমরা তো কম ছবি দেখিনি। মাথা ভাঙায় মাথা হেঁট হয়েছে তৃণমূলের। মাথা ভাঙা থেকে আড়িয়াদহ, জেসিবি থেকে জয়ন্ত, শাসকের শাসানি, খাপ পঞ্চায়েত, শিউরে ওঠা সব ছবি। যে ছবি দেখে শাসক দলের মুখরা পর্যন্ত অস্বস্তিতে পড়ে বলে ফেলেছেন পুলিশের উচিত পিঠের চামড়া মেরে গুটিয়ে দেওয়া। তৃণমূল কতটা অস্বস্তিতে পড়েছিল দলের সুপ্রিমোর কথাতেও স্পষ্ট হয়েছিল। একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। সেটাও মানুষ নয় আমি বলবো। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে। তারপরেও ভোটের ছবিটা বদলালো না। তাহলে কি ধরে নিতে হবে ভোটের বাজারে তৃণমূলেরই পাল্লা ভারী? এত কিছুর পরেও কোন অঙ্কে? 3টে আমাদেরই জেতা আসন বলে গা ছাড়া দিয়ে রেখেছিল বিজেপির বঙ্গ ব্রিগেড। বাম কংগ্রেসের প্রচারেও দম ছিল। আজ তো সিপিএমও পথের সাথীকে আর খুঁজে না। বিরোধীদের আড়মোড়া তাহলে এখনো ভাঙেনি নাকি? জনতা জনার্দন চোখ বন্ধ করে ফেলেছেন শাসক প্রেমে। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, প্রেম যে বড় অন্ধ। এত কিছুর পরেও তাহলে এখনো মোহভঙ্গ হয়নি। দিনের শেষে জো জিতা ওহি সিকান্দার। কিন্তু এত অস্বস্তি, এত বিড়ম্বনার পরেও কোন চালে বাজিমাত করলো তৃণমূল? আজ সেটাই খুঁজে বের করব। আসুন দেখি প্রথমেই মানিকতলা। তৃণমূল এখানে কতগুলো প্লাস পয়েন্ট, কতগুলো মাইনাস পয়েন্টে ছিল। এলাকায় এখনো সাধন পাণ্ডের জনপ্রিয়তা। মানিকতলায় আরো প্লাস পয়েন্ট কি তৃণমূলের? প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী। আর মাইনাস পয়েন্ট কি ছিল? ভিন ভাষাভাষী মানুষের তৃণমূলের বিপক্ষে ভোট। বহুতলের বাসিন্দাদের শাসকে অ্যালার্জি, অন্তত লোকসভায় যা দেখা গেছে। বিজেপির কি প্লাস পয়েন্ট? লোকসভার পুরসভা ভিত্তিক ফল, যেখানে শহুরে মানুষের ঝোঁক বিজেপির দিকে। আর উত্তর কলকাতায় শাসকের মানে তৃণমূলের গোষ্ঠীকন্দল। মাইনাস কি ছিল? মামলার জেরে 2.5 বছর ভোট আটকে থাকা। পাণ্ডে পরিবারের সঙ্গে টক্কর নেওয়ার মতো হেভিওয়েট নন কল্যাণ চৌবে। লোকসভার ব্যবধান দেখলে বিজেপি মাত্র 3000-এর মতো ভোটে এই কেন্দ্রে পিছিয়ে ছিল। তার ওপর ভোটের মুখে যেভাবে শাসকের বুলডোজার চলেছে তাতে আশা রেখেছিল বিজেপি।
ফলে দেখা যাচ্ছে ৬২,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জিতেছেন সুপ্তি পাণ্ডে। তাই তো ৬৩টা মিষ্টির হাঁড়ি কল্যাণকে পাঠিয়েছেন কুণাল ঘোষ, যেখানে ২১-এ তৃণমূলের জেতার মার্জিন কত ছিল? ২০,০০০ ভোট। খেলা ঘুরল কি করে? বহুদল আর ভিনভাষীদের ভোট যদি না পায় তৃণমূল, এটা সম্ভব? পরে আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন রায়গঞ্জ, তৃণমূলের প্লাস পয়েন্ট কি রায়গঞ্জে? প্রার্থী মানে কৃষ্ণ কল্যাণীর ব্যক্তি করিশ্মা আর দলীয় সংগঠন। আরও আছে রাজনীতির বাইরে বছরভর সমাজসেবার একটা ভাবমূর্তি। মাইনাস কি? লোকসভার প্রার্থীর হার। কৃষ্ণ কল্যাণী ১.৫ মাস আগেই হেরেছিলেন। আগে একবারও এই কেন্দ্রে জেতেনি তৃণমূল। আরও মাইনাস, কংগ্রেসের পরিচ্ছন্ন ভাবমূর্তির মোহিত সেনগুপ্ত ক্যান্ডিডেট ছিলেন। বিজেপির রায়গঞ্জে কি প্লাস পয়েন্ট ছিল? লোকসভা ভোটে ৪৭,০০০-এর ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল রায়গঞ্জ বিধানসভায়। আরও তৃণমূলের প্রার্থী দল বদলু, কিন্তু বিজেপি এগুলোকে কাজে লাগাতে পারলো? প্রার্থী মানস ঘোষ ধারে ভারে কৃষ্ণ কল্যাণী থেকে অনেক পিছিয়ে, এটা মাইনাস পয়েন্ট। আরও মাইনাস হলো কংগ্রেসের ভোট কাটাকাটির ওপর নির্ভর করে থাকা। লোকসভায় কংগ্রেসের ভিক্টর কৃষ্ণ কল্যাণীর জয়ের পথে ফ্যাক্টর হয়েছিলেন, ১৯% ভোট কেটেছিলেন। মোহিত সেনগুপ্ত ভিক্টর হতে পারেননি, ফলে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন দ্বিগুণ। ২১-এ বিজেপির প্রতীকে ২১,০০০ ভোটে জিতেছিলেন, এবার জিতলেন ৫০,০৭৭ ভোটে। বাগদা তৃণমূলের প্লাস পয়েন্ট অবশ্যই ঠাকুর বাড়ির মেয়েকে প্রার্থী করা। আর মাইনাস পয়েন্ট, ২০১৯ থেকে দাঁতে ফোটাতে পারেনি তৃণমূল। বিজেপিরও প্লাস পয়েন্ট ছিল বাগদায়, মতুয়া ভোটারদের বিজেপির প্রতি ঝোঁক। কিন্তু মাইনাস পয়েন্ট, শাসকের প্রার্থী ঠাকুরবাড়ির মেয়ে বিজেপি যা করেনি। শেষ পর্যন্ত দেখা গেল বাগদায় ফ্যাক্টর ঠাকুরবাড়ি। বিজেপির প্রার্থীও মতুয়া সম্প্রদায়ের, তা সত্ত্বেও মতুয়ারা ঠাকুরবাড়িতেই নত হলেন। আর সর্বকনিষ্ঠ হিসেবে বিধানসভায় যাচ্ছেন বীণাপানি দেবীর নাতনি মধুপর্ণা। রানাঘাট দক্ষিণ, প্লাস পয়েন্ট কি ছিল তৃণমূলের? এই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জিতেছিলেন। লোকসভা ভোটে হেরেছেন, মাইনাস পয়েন্টও। প্রার্থী দল বদলু, মতুয়ারা দল বদল মানেননি লোকসভায়। বিজেপির তো এটাই প্লাস পয়েন্ট ছিল, মতুয়া ভোট ব্যাংক। রানাঘাটেও ২০১১-এ শেষবার জিতেছিল তৃণমূল। বিজেপির মাইনাস পয়েন্ট, প্রার্থী মনোজ বিশ্বাস বহিরাগত। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও মুকুটমণিতেই আস্থা রেখেছিলেন, আর সেই আস্থাতেই তৃণমূলের মুকুটে রানাঘাট দক্ষিণ ১৩ বছর পর। তাহলে ১৩ সব সময় সবার জন্য আনলাকি হয় না। এবার মানিকতলা, প্রায় ২.৫ বছর পর এমএলএ পেল মানিকতলা। ২০২১-এর ভোটে তৃণমূলের সাধন পাণ্ডে হারিয়েছিলেন বিজেপির কল্যাণ চৌবেকে। কল্যাণ তারপরেই ভোটে হেরে কোর্টে ছোটেন। ২০২২-এর ২০শে ফেব্রুয়ারি সাধন পাণ্ডে প্রয়াত হন, কিন্তু কোর্টে মামলা আটকে থাকায় মানিকতলায় ভোটও আটকে থাকে। ছবি দেখুন, শেষ পর্যন্ত কোর্টে মামলার ফয়সলা হতেই মানিকতলায় ভোটের বাদ্যি বেজে যায়। এবারও হারলেন বিজেপির প্রার্থী, প্রাক্তন ফুটবলার, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। ঠান্ডা মাথায় খুনি আমরা যখন গোয়েন্দা সিনেমায় দেখি, যে বোঝা যায় না কত ধীর স্থিরভাবে একটা মানুষ কুকাজ করতে পারে। মানিকতলায় যেভাবে নির্বাচন হয়েছে, কোথাও বোম পড়েনি, কোথাও খুন হয়নি। মানিকতলার ভোট ভীষণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যার ফলে ৯৫% ভোট একটা দল পেয়েছে, শাসক দল। আমি যেই বেরোবো বাইরে একই হবে। ২০২১-এ যখন নির্বাচনে বেরিয়েছিলাম, আমাকে প্রায় ১০০-১৫০ জন ঘিরে জয় বাংলা স্লোগান। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কল্যাণ যা বললেন হলো অনেকটা তাই। গণনা কেন্দ্র ছাড়ার সময় দুই প্রার্থী মুখোমুখি, গাড়িতে বসেই একে অন্যকে শুভেচ্ছা জানালেন। কিন্তু তারপর দেখুন,
দুই প্রার্থী পরস্পরকে সুপ্তি পান্ডে, কল্যাণ চৌবে পরস্পরকে নমস্কার জানালেন, পরস্পরকে সৌজন্য বিনিময় করলেন দুই প্রার্থী। এরপর কল্যাণ চৌবের গাড়ি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দিয়ে যখন বেরোচ্ছে, তখন তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন কল্যাণ চৌবেকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, বাড়ি যা স্লোগান দিচ্ছেন। লোকসভায় নিয়েছি হাফ আর বিধানসভায় করব সব, এটাই আমাদের দলের নির্দেশ, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তৃণমূল কর্মীর কথাটা শুনলেন? এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই নিলেন না। সবাই ধরে নিয়েছিলেন মানিকতলার ভোটে প্রার্থী হবেন সাধন পাণ্ডের মেয়ে অভিষেক ঘনিষ্ঠ শ্রেয়া নিজেও ধরেছিলেন। সাধন পাণ্ডের মৃত্যুর পর সব সামলেছেন তো শ্রেয়াই, কিন্তু প্রার্থী সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সহপাঠী শ্রেয়ার মা সুপ্তি পাণ্ডেকে করেন। শ্রেয়া কিছুই করেননি, তেমন কথাও নাকি তিনি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিএম, ওনার প্রথম দিনের প্রার্থী আমার মা এবং শেষ দিনেরও প্রার্থী আমার মা। অভিষেক আমার হৃদয় জুড়ে আছে, আমার মন জুড়ে আছে, আমার লিডার, আমি ওকে ভালোবাসি। আমাকে বলা হয়েছে যে আমি হয়তো মানিকতলায় কোনো কাজ করিনি। তিনি তার মায়ের প্রচারে থাকবেন, ঝাঁপিয়ে পড়বেন মানিকতলার জন্য কাজ করবেন। কারণ আমি শুনেছি দল বলেছে, আমি শুনিনি, মানে আমাকে বলা হয়েছে যে আমাকে মায়ের থেকে এখন একটু সরে যেতে ডিউরিং এই ইলেকশন ফেজ। কে বলেছে জানি না, সবাই বলছে, কোর কমিটিতেও হয় নিশ্চয়ই এটা আলোচনা হয়েছে, আমি শুনেছি। পুরো ভোট পর্বে আড়ালেই ছিলেন শ্রেয়া। সুপ্তির মনোনয়ন জমার রেজাল্ট আউটের দিন তাকে দেখা গেল মায়ের পাশে। মায়ের মাঝের সময়টা অজ্ঞাতবাস। মা জেতার পর শুধুই বাবার কথা, একবারও দলনেত্রীর নাম নিলেন না শ্রেয়া। বিশাল একদম মানে দারুণ সেই জায়গায়, বাবার জায়গায় মা এসেছে। আমি মনে করছি যে আজকে সুপ্তি কোথাও আজকে মানে সাধনের সুপ্ত বাসনা পূর্ণ করবে। শ্রেয়া এমনও বলেছেন, পারিবারিক কারিশমায় জিতেছেন সুপ্তি পাণ্ডে, মানে 294টা আসনেই মুখ মমতা ব্যানার্জি। কোথাও না বলেই কি এই তত্ত্বকে খণ্ডন করার চেষ্টা করলেন? এবার মানিকতলায় ৬২,৩১২ ভোটের ব্যবধানে জিতলেন সুপ্তি পাণ্ডে। মাস দেড়েক আগে লোকসভা ভোটে মানিকতলায় তৃণমূল এগিয়েছিল ৩,৫৭৫ ভোটের ব্যবধানে। লোকসভা ভোটের নিরিখে শহুরে ভোট নিয়ে মাথা ব্যথা বেড়েছিল তৃণমূল কংগ্রেসে। মানিকতলা উপনির্বাচন হলেও যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে, তাতে বলাই যায় যে শহুরে ভোট অনেকটাই তৃণমূলের বাক্সে ফিরছে। সুপ্তির জেতাটা খুব ভালো জেতা। ভালো বলে ভালো, সুপ্তি অনেক পেছনে ফেলে দিলেন স্বামী সাধন পাণ্ডেকেও। 2011 সালে সাধন পাণ্ডে জিতেছিলেন ৩৬,৫৫০ ভোটের ব্যবধানে। 2016 সালে জেতেন ২৫,৩১১ ভোটের ব্যবধানে। 2021-এ জয়ের ব্যবধান ছিল ২০,২৩৮। সুপ্তি জিতলেন ৬২,৩১২ ভোটের ব্যবধানে। ভোট বেশি পেয়েছি আমি, ওনাকে হারাবার ক্ষমতা আমার নেই সব দিক থেকে। আরে মানিকতলায় কেজি তৃণমূল জিতেছে, মানিকতলায় সাধন পাণ্ডে হেরেছে। তিনি সারা জীবনে বোধহয় এত ভোটে জিতেছেন কিনা আমার খুঁজে দেখতে হবে। এটা ভোট হয়েছে, গণতন্ত্র। এই যে দেখাচ্ছ না, এখানে অমুক ধর্ষণ, সেখানে তমুক ধর্ষণ, এটা হচ্ছে গণতন্ত্রের ধর্ষণ। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন। মাথার উপর মমতা ছিলেন। সুপ্তির মুখে আবার অভিষেকের নাম নেই। তবে সুপ্তির মাথার উপর থেকে এখনই কুণালকে সরিয়ে নেওয়া হচ্ছে না। মানিকতলার ভোটের জন্য কোর কমিটির প্রধান করা হয়েছিল কুণাল ঘোষকে। তিনি থাকছেন। বিধায়কের কাজকর্ম দেখভাল করবেন কুণাল ঘোষ। এর পরবর্তী নির্দেশ পার্টির থেকে দেওয়া না পর্যন্ত এই যে কমিটি করেছিলেন দিদি, তারা
সহায়তা করবেন এবং তত্ত্বাবধান করবেন নতুন বিধায়িকার কাজকর্মকে দেখে দেওয়ার জন্যে, তাকে সাহায্য করার জন্যে। এরকমটা সাধারণত দেখা যায় না। ভোটের প্রার্থী ঘোষণার আগে যেমন ভোটের রেজাল্ট আউটের পরেও শ্রেয়ার অভিমান কমছেই না। অভিমান না ক্ষোভ? সামাল দিতে কি মাথার ওপর কুণাল ঘোষ? বিরাট জয়েও ভয় গেল না? এই যে সাধনবাবু চলে যাওয়ার পরে শ্রেয়া পাণ্ডের এই লড়াই, না না, সেটা ওপর মহলে কেউ জানে না, তোমরা বারবার মনে করিয়ে দাও, কিন্তু কোনো ব্যাপার না। কি দায়িত্ব হবে শ্রেয়া পাণ্ডের? কাল থেকে সুপ্তি পাণ্ডের দায়িত্ব হবে। শ্রেয়া পাণ্ডের দায়িত্ব কমলো বলা যায়? শ্রেয়া পাণ্ডের দায়িত্ব যেটা ম্যাডাম এমএলএ বলবেন সেরকম করব। কারিশমার কথা যখন উঠলই তখন আরও একজনের কারিশমার কথা বলি, কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে হারলেও বিধানসভা উপনির্বাচনে কল্যাণীর হাত ধরেই রায়গঞ্জে ঘাসফুল ফুটল। তৃণমূলের জন্য এই প্রথমবার রায়গঞ্জ ঝুলিতে এলো। 50,077 ভোটে রায়গঞ্জ জিতলেন কৃষ্ণ কল্যাণী। গত লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে 47,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। মাত্র 1 মাস হাতে পেয়েছেন কৃষ্ণ কল্যাণী। 47,000-এর ঘাটতি মিটিয়েছেন, বাড়তি 50,000-এর মার্জিন। কি করে সম্ভব হলো? কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে 1 মাস আগেই ইলেকশনে আপনারা দেখেছেন, আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে, বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। তখনই আমি কৃষ্ণ কল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, তোমাকে জিততে হবে, তুমি এমএলএ ছিলে এই এলাকায়। এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন। 10 মার্চ ব্রিগেড সমাবেশ থেকে রায়গঞ্জের প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সেনাপতি। মনোনয়ন জমা দেওয়ার আগেই নীতির প্রশ্নে বিধায়ক এবং পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই কারণেই রায়গঞ্জে উপনির্বাচন হলো। ঘাসফুলের প্রতীকে কামব্যাক হলো কৃষ্ণ কল্যাণীর। জয়ের কৃতিত্বটা দলের কর্মীদেরই দিলেন। যে হিসাবে বিধানসভায় আমাদের প্রত্যেকটা কর্মী, এই প্রত্যেকটা শাখা সংগঠনের নেতৃত্ব যে হিসাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, যেই হিসাবে এই 1 মাস তারা মেহনত করেছেন, তার সুফলটাই আজকে পাওয়া যায়। 1 মাসে মেহনতের এত সুফল? তাহলে এই 1-1.5 মাস আগের লোকসভায় ভিক্টরি ফ্যাক্টর ছিলেন 19% ভোট কেটে। কিন্তু মোহিত সেনগুপ্ত এবারে কংগ্রেসের ভালো প্রার্থী, তিনি ফ্যাক্টর হতে পারলেন না কেন? বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষও প্রার্থী হিসেবে দুর্বল। পদ্মের ঘাটিতে পদ্মের কোনো প্রার্থী যদি কম বেশি 25,500 ভোট পান, তাকে কি আর হেভিওয়েট বলা যায়? এই মানুষও তো দল বদলু। 23-এর পঞ্চায়েত নির্বাচনের 2 সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সুপারিশেই উপনির্বাচনে প্রার্থী। তাকে নিয়ে দলে অন্তর্দ্বন্দ্ব ছিল। ঘরের সেই দ্বন্দ্বেরই মাসুল দিলেন বিজেপির প্রার্থী। সাধারণ মানুষের কাছে গিয়েছি আর সাধারণ মানুষকে বলেছিলাম যে 3 বছর আমি যেটা কাজ করেছি আপনাদেরকে রিপোর্ট কার্ড আমি দিয়েছি। হ্যাঁ, আমার লোকসভায় ভুলটা কোথায় হয়েছে। আজকে আপনারাই জনগণ, আপনারাই আমার খাতা দেখেছেন, নাম্বার আপনারা দিয়েছেন, তাহলে আমার ভুলটা আপনারা বলুন কোথায় হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল রায়গঞ্জ মানুষ সব নীরব ছিলেন। ওনারা বললেন যে আবেগবশত, হ্যাঁ, প্রধানমন্ত্রী এসেছিলেন, সন্দেশখালি নিয়ে উনি যে কুচ্চারা রটিয়েছিলেন, বিভ্রান্ত হয়ে আমরা দিয়েছি। তবে এবার উন্নয়নের সাথে থাকবো, আপনি কাজ করেছেন, আপনার পাশে থাকবো। তৃণমূলের গলার কাঁটা হয়েছিল বাগদা। 2019 থেকে বারবার হারতে হয়েছে লোকসভায়, বিধানসভায়। কোনো প্রতিশ্রুতি, কোনো আশ্বাসে মতুয়াদের মন জয় করতে পারেনি তৃণমূল। মমতা ব্যানার্জি পর্যন্ত রানাঘাটে সভা করতে গিয়ে বলেছেন, আমরা তো সব করেছি, তাও ভোটটা দেননি। ছবিটা বদলালেন সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা। মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোকই কি শেষ পর্যন্ত বাজিমাত হলো?
মধুপর্ণা ঠাকুর মতুয়া ঠাকুর বাড়ির মেয়ে, সম্পর্কে শান্তনু ঠাকুরের জাট্টুতো বোন। 30,000-এর বেশি ভোটে জিতেছেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা, যিনি সর্বকনিষ্ঠ সদস্য হবেন বিধানসভায়। কনিষ্ঠ মানে মানুষের জন্য কনিষ্ঠ বয়স এখন আমার ম্যাটার করে না। আশা করছি এই 25 বছরের মেয়ে যেন বাগদা বাসিন্দার সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে, এমন কোনো কাজ না করি যেন আমাদের পার্টির নাম খারাপ হোক। আশা করছি এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। মধুপর্ণার জয়ের পর ঠাকুর বাড়ির ভিতরে ছবিটা বদলে গেল রাতারাতি। দেখুন ছবি। বড় মা বীণাপানি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকলেন মমতা বালা। এই ঘরে তালা দেওয়া নিয়ে কম অশান্তি হয়নি ঠাকুর বাড়িতে। তালা ঝুলিয়েছিলেন শান্তনু ঠাকুর। তখন এই মধুপর্ণাকেই দেখা গিয়েছিল ঠাকুমার ঘরের সামনে ধর্নায় বসতে। ভোটের দিনও মধুপর্ণা দুঃখ করেছিলেন। বীণাপানি দেবীকে বাইরে থেকে প্রণাম করেই তাকে যেতে হয়েছিল। তাই কি আজ বন্ধ দরজা ভাঙলেন? মতুয়া সমর্থনেই জোর পেলেন। ঝগড়া করতে যাইনি, একতরফা ঝগড়া হয়। আশা করছি সেই ঝগড়াটা মিটিয়ে আমরা একটা মীমাংসায় আসি। হাজারলি আমার দাদা, রক্তের একটা সম্পর্ক আছে। এখানে সাধারণ জনগণ ভোট দিতে পারেনি, সাপ্পা চলেছে, যার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এরকম প্রচুর জায়গায় আমরা গিয়েছি, প্রচুর বুথে যেতেই পারিনি। অ্যাডভান্টেজ আছে দিদিকে চুনেছে, আমাকে তো ভোট দেয়নি, ভোট দিয়েছে দিদিকে। আমাকে দেখে তো ভোট দেয়নি, মানুষ দিদিকে ভালোবাসে। সে আবেগে মানুষ এসে বুঝতে পেরে গেছে কি বিজেপি দ্বারা কাজ হবে না। গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে। মতুয়া ভোট এসে কিনা ওটা ম্যাটার নয়, আমাকে সুযোগ দিয়েছে পার্টি, সেটা আমরা জয়লাভ করেছি, দিদির হাতে তুলে দিয়েছি, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। মতুয়ারা তো ভোট দিতে পারেনি, বুথে রাস্তার সামনে ব্লক করে দিয়েছে, বাড়ির থেকে না বেরোতে পারে, স্লিপ পর্যন্ত নিয়ে নিয়েছে। তৃণমূলের আর এক দল বদলু প্রার্থী মুকুটমণিও জিতেছেন। তবে এই 4-4 হওয়ার ফলে দুই ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী আর মুকুটমণির পলিটিক্যাল ক্যারিয়ার বেঁচে গেল, একথা বলাই যায়। এও যেন অরণ্যের প্রাচীন প্রবাদ, উপনির্বাচনে শাসক দল হারে না। সাগরদিঘি ছিল ব্যতিক্রম। সেই প্রাচীন প্রবাদকেই সত্য করে রাজ্যে 4 উপনির্বাচনের সবগুলোই জিতল তৃণমূল। আহ্লাদে 8খানা শাসক শিবির। একটা রাজনৈতিক গুরুত্বও আছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। গোটা বাংলায় 4-4 মমতা ম্যাজিক চলছে সারা বাংলা জুড়ে। মানুষ একদিকে যেমন সিপিএমকে শূন্য করে দিয়েছে, কংগ্রেসকে শূন্য করে দিয়েছে, বাংলা বিদ্বেষী, বাঙালি বিরোধী, বাংলা বিরোধী বিজেপিকে তারা প্রত্যেকটা ভোটে প্রত্যাখ্যান করছে। বিজেপির রাজ্য সভাপতির ভরসা অরণ্যের সেই প্রাচীন প্রবাদেই। ইলেকশনে যেরকম হয় সেরকমই হয়েছে। এর আগে আমরা 19-এ জেতার পরেও প্রচন্ড জয়ের পর 3টে বাই ইলেকশন হয়েছিল, দেখেছিলেন বাই ইলেকশন আমরা হেরেছিলাম। যে 4 আসনে উপনির্বাচন হয়েছে তার 3টি ছিল বিজেপির দখলে। 3টি বিজেপির হাত থেকে ফসকে গেল। কিন্তু রাজ্য সভাপতির ভাবগতিক দেখে মনে হলো না তেমন কোনো দুশ্চিন্তা আছে। জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি, কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিককালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি। আজকের ফলাফল সেটারই প্রমাণ। অরণ্যের প্রাচীন প্রবাদ আর দুর্বল ভোট সংগঠন, এই দুই অজুহাতের আড়ালে বাঁচতে চায় বিরোধী বিজেপি। তারা কি একবারও খুঁজে দেখতে চাইছে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দাদাগিরি, আইন শৃঙ্খলা নিয়ে একটানা এত অভিযোগ, ছবি, তারপরও ড্যাং ড্যাং করে ভোট জিতে যাচ্ছে তৃণমূল একটার পর একটা? কেন? এরকম অজুহাত তুলে তুলে বামফ্রন্ট সরকারকে হারাননি কিন্তু মমতা ব্যানার্জি। আন্দোলনে নেমেছিলেন রাস্তায়। কোথায় সেই আন্দোলন? আছে আজই মমিনপুরে জিনিসের দাম বৃদ্ধির বিরুদ্ধে গলায় নানা সবজি ঝুলিয়ে মিছিল করলো কংগ্রেস। আবার সল্টলেকে সভা করলো নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে।
ছুটকো ছাটকা লোক দেখানো এরকম আন্দোলনে কাজ হচ্ছে না দেখেও বিরোধীদের অন্য ভাবনা কোথায়? কেন তাদের ওপর ভরসা করবে আমজনতা? তারা কি লাগাতার লেগে থাকেন? লোকসভা ভোটের পর থেকে বিরোধীরা তো কার্যত ভ্যানিশ, বাম কংগ্রেস ভ্যানিশ। জিতেও একটুও গা আলগা করেনি তৃণমূল, মাথায় রাখতে হবে। উপনির্বাচনে বিপুল জয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন ফাঁক ফোকরগুলো নিয়ে তার দুশ্চিন্তার কথা। পোড় খাওয়া মুখ্যমন্ত্রী জানেন ভোটের ফল ভালো হলেই তার দল আর সরকারের বিরুদ্ধে ওঠা একটার পর একটা অভিযোগ আর ছবি মিথ্যে হয়ে যায় না, যাবে না। তাই জয়ের দিনই কথার ফাঁকে সতর্কবার্তা। এবার কি প্রশাসন আর দলেও আরো বড় কোনো ঝাঁকুনির অপেক্ষা? দলের রাশ আরো শক্ত হাতে ধরবেন মমতা ব্যানার্জি? অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে। অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি, একদিকে বিজেপি, টোটালটা রুখে দিচ্ছেন। আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন। এবার আপনাদের সারা দেশের হিসেবটা একবার দেখাই। 13টা আসনের মধ্যে 4টে করে আসন পেয়েছে। 4টে করে আসন পেয়েছে কংগ্রেস এবং তৃণমূল। মোট 13টা বাই ইলেকশন ছিল। বিজেপির ঝুলিতে 2টো আসন, ডিএমকে এবং আম আদমি পার্টি 1টা করে আসনে জিতেছে। 1টা আসনে জিতেছেন নির্দল প্রার্থী। সব মিলিয়ে 13টার মধ্যে বিরোধী ইন্ডিয়া জোট 10, বিজেপির এনডিএ 2। সারা ভারতবর্ষেও আমি শুনেছি যে বিজেপি পর্যদস্ত হয়েছে, সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে। এখানে আর এই সাম্প্রদায়িক উস্কানি চলবে না। ভারতবর্ষ এটাকে রিজেক্ট করেছে।